পুরান ঢাকার একটি গলির মাথায় দাঁড়িয়ে আছে জ্ঞান বিতান নামের 100 বছরের পুরনো এক লাইব্রেরি। চারদিকে ধুলোবালি আর পুরনো কাগজের গন্ধ। বাইরে তখন ঝুম বৃষ্টি নামার প্রস্তুতি চলছে। আকাশের কালো মেঘের ঘনঘাটা। লাইব্রেরির এক কোণে বসেছিল নোভা। তার সামনে টেবিল জুড়ে ছড়ানো এক গাদা পুরনো ইতিহাস বই। সে তার বিশ্ববিদ্যালয়ে থিসিসের জন্য মুঘল আমলের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। লাইব্রেরিটা একদম নিঝুম, শুধু সিলিং ফ্যানের গড়গড় শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। নোভা আনমনেই বিড়বিড় করছিল, উফ, এই ইতিহাসের চরিত্রগুলো এত বোরিং কেন? কেন বাস্তব জীবনে কোনো রূপকথার মতো রহস্যময় চরিত্র থাকে না? ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ করে কমতে শুরু করলো। লাইব্রেরির ভেতরের বাতিগুলো তীব্রভাবে জ্বলতে আর নিভতে লাগলো। রহমত আঙ্কেল, লোডশেডিং হচ্ছে নাকি? আইপিএসটাও নাকি নষ্ট হয়ে গেল? কোনো উত্তর এলো না। বৃদ্ধ লাইব্রেরির রহমত আঙ্কেল ততক্ষণে কাউন্টারে বসে গম্ভীর ঘুমে আচ্ছন্ন। আলোকিক এক শান্তিপুর লাইব্রেরি যেন থমকে গেছে। হঠাৎ করেই নোভা টেবিল যেন সামনে রাখা একটা প্রাচীন মোগল রাজপ্রাসাদের নকশা আঁকা বইয়ের পাতা থেকে বের হতে শুরু করলো। দোহাটা দেখতে দেখতে ঘনীভূত হয়ে মানুষের আকার নিতে লাগলো। নোভা ভয়ে চেয়ার ছেড়ে পেছনের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। তার হার্টবিট তখন চড়া পুরো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দোহা পরিষ্কার হতেই সেখানে দাঁড়িয়ে থাকা দেখা গেল এক সুদর্শন যুবককে। পরনে মাখনের আধুনিক কালো শার্ট, চোখ এক অদ্ভুত মায়াবী চাউনি, তার ঠোঁটে মৃদু হাসি রেখা। সেই আলাদিন। মর্তের আলো রূপেরানী নোভা, আপনার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। নোভা ভয়ে কাঁপতে কাঁপতে টেবিলে থাকা একটা ভারী ডিকশনারি হাত দিয়ে, আপনি কে, চোর নাকি ডাকাত? ধোয়া দিয়ে লাইব্রেরিতে ঢুকেছেন কিভাবে? পুলিশ ডাকবো আমি। পুলিশ? তারা তো সাধারণ মানুষের জন্য নোভা। আমি তো এই পৃথিবীর কেউ নই। আর এক পাও এগোবেন না। আপনি যেই হন, আমি ক্যারাটে জানি। 1000 বছর ধরে আমি জিনের জগতের অন্ধকূপে বন্দী ছিলাম। শুধু একটা পবিত্র আত্মার টানে আমি আজ এই মর্তের সীমানা ভেঙেছি। আর সেই আত্মাটি আপনার নোভা। নোভা আলাদিনের কথা বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে কোনো হ্যালুসিনেশনে বা স্বপ্নের মধ্যে আছে। আপনি পাগল? নির্ঘাত কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়েছেন। আপনি আমার নাম জানলেন কি করে? আর এই ধোয়া থ্রেডটা কোনো ম্যাজিকের শোর অংশ, তাই না? মানুষ কত সহজে অলৌকিকতাকে অস্বীকার করে। আচ্ছা, প্রমাণ চান? আলাদিন তার ডান হাতের দুটো আঙ্গুল দিয়ে বাতাসে একটা তুড়ি বাজালো। সাথে সাথে নোভা হাতের ভারী ডিকশনারি বাতাসে ভাসতে শুরু করলো। শুধু তাই নয়, লাইব্রেরির জানালার বাইরে যে কালবৈশাখী ঝড় আর বৃষ্টির শব্দ হচ্ছিল তা এক সেকেন্ডে থেমে গেল। জানালা দিয়ে চকচক রোদের আলো এসে নোবার মুখে পড়ল। হো মাই গড, এটা কিভাবে সম্ভব? গ্র্যাভিটি কোথায় গেল? আপনি আপনি সত্যি মানুষ নন? আমি একজন জিন নোভা। আমার নাম আলাদিন। তবে আমার কোনো চেরাক নেই। আমার চেরাক, আমার জগৎ, সবই এখন আপনি। নোভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা এক অসম্ভব সুদর্শন যুবক আসলে 1000 বছরের পুরনো এক জিন, যে কিনা তার জন্য মরতেও এসেছে। নোভা ভয়টা আস্তে আস্তে এক অদ্ভুত কৌতূহলের রূপ নিতে শুরু করলো। ভাসমান ডিকশনারিটা আলতো করে টেবিলে নামিয়ে রেখে নোভা নিজেকে কিছুটা সামনে নিয়ে আলাদিনের দিকে তাকালো। যদি তুমি সত্যিই জিন হও আর আমার জন্য এসে থাকো, তবে আমার একটা ইচ্ছে পূরণ করো। হুকুম করুন আমার সুলতানা। আমাকে এই মুহূর্তে আমার প্রিয় চকলেট আইসক্রিম এনে দাও, কিন্তু শর্ত হলো কোনো জাদুর দোকান থেকে চুরি করে নয়। আলাদিন হাসল। সে আবার বাতাসের হাত নাড়ল, কিন্তু এবার কোনো জাদুর দোয়া বের হলো না। সে নোবার খুব কাছে এসে দাঁড়ালো, তার চোখের দিকে তাকালো। জাদুর আইসক্রিম তো জিনেরা 1 সেকেন্ডে এনে দিতে পারে নোভা। কিন্তু আমি মানুষের মতো করে সাধারণ উপায়ে কষ্ট করে আপনার মুখে হাসি ফোটাতে চাই। চলুন, নিচের দোকানে গিয়ে আমি লাইনে দাঁড়িয়ে আপনার জন্য আইসক্রিম কিনে দেব। আজ থেকে আমি আর জিন নই, আমি শুধু আপনার আলাদিন। নোভা আলাদিনের এই
কথায় এক অদ্ভুত টান অনুভব করলো। সে মন্ত্রমুগ্ধ নয়নের মতো আলাদিনের সাথে লাইব্রেরির বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু তারা জানতো না, লাইব্রেরির ঠিক বাইরে অন্ধকারের আড়ালে এক জোড়া জ্বলজ্বলে লাল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। লাইব্রেরির সেই অলৌকিক ঘটনা আর চমক শেষে নোভা আর আলাদিন নিচে নেমে আসে। পুরান ঢাকার জ্যাম, মানুষের কোলাহল আর রিকশার টুংটাং শব্দে চারপাশ মুখরিত। আলাদিন মন্ত্রমুগ্ধের মতো চারপাশ দেখছে। তার কাছে এই মুহূর্তের ধুলোবালিও যেন স্বর্গের মতো সুন্দর ঠেকছে, কারণ তার পাশে হেঁটে চলেছে নোভা। তারা দুজনই এসে দাঁড়ালো মামুন আইসক্রিম পার্লারে নামে একটা ছোট সিমসাম দোকানে। দোকানে তখন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বেশ ভিড়। কি মিস্টার জিন, আপনি তো বলেছিলেন জাদুর আইসক্রিম দিবেন না, সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে কিনে দিবেন। এখন তো অনেক ভিড়, পারবেন তো? জিনের জগতের কঠিন সব অগ্নিপরীক্ষা পার করে এসেছি নোবা, আর এই সামান্য মানুষের ভিড় আপনি শুধু অপেক্ষা করুন। আলাদিন ভিড় ঠেলে কাউন্টারের দিকে এগিয়ে গেল, কিন্তু সে তো মর্তের নিয়ম কারণ বোঝে না। সে সরাসরি ক্যাশিয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে লাইব্রেরি থাকা কয়েকজন ছেলে চেঁচিয়ে উঠল, এই যে ভাই, হুট করে এসে সামনে দাঁড়ালেন কেন? লাইনে আসেন। মগের মুল্লুক নাকি? মগের মুলুক নই ভাই, আমি জিনের মুলুক থেকে এসেছি, আর আমার সুলতানার খুব খিদে পেয়েছে, তাই আগে যাওয়া প্রয়োজন। জিনের মুল্লুক? ভাই ইয়ার কি মারবেন না, টাকা বের করেন, কি আইসক্রিম লাগবে বলেন। নোভা দূর থেকে হাত দিয়ে নিজের কপালে চাপড়ালো। সে মুখ দ্রুত এগিয়ে এসে আলাদিনকে টেনে লাইনের পিছনে নিয়ে গেল। ও গড, আলাদিন, তুমি তো আমাকে সবার সামনে ইজ্জত শেষ করবে। জিন্নের মূল্য কি? এইসব কথা মানুষ শুনলে আমাকে পাগল ভেবে মারবে। চুপচাপ এই লাইনে দাঁড়াও, আর পকেটে টাকা আছে তো? টাকা? সেটা কি নোভা? আমাদের জগতে তো শুধু হীরা জহরত চলে। নোভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে নিজের ব্যাগ থেকে পার্স বের করলো। বুঝলাম, তুমি 1000 বছরের পুরনো হতে পারো, কিন্তু মর্টাল লাইফে তুমি একদমই জিরো। ঠিক আছে, আজ আমি টাকা দিচ্ছি। নোভার টাকা পে করে দুটো বড় চকলেট আইসক্রিম কিনে আনলো। তারা দোকানের কোনায় একটা টেবিলে গিয়ে বসলো। আলাদিন আইসক্রিম প্রথম কামড় দিয়েই চোখ বন্ধ করে ফেললো। তার মুখে এক বড় তৃপ্তির হাসি। উফ, মর্ত মানুষ সত্যিই ভাগ্যবান, এমন অমৃত তারা প্রতিদিন খায়। আমাদের জিনেদের দুনিয়ায় শুধু ক্ষমতার লড়াই আর আগুন, এমন মিষ্টি কিছু সেখানে নেই নোভা। আচ্ছা আলাদিন, এবার একটু সিরিয়াসলি বলো তো, তুমি সত্যি একজন জিন? মানে রূপকথা সেই আলাদিনের চেরাগের মতো? চেরাক তো একটা ওসিলা নোভা। আসল সত্য হলো আমরা এক একটি শক্তি, কিন্তু শক্তি দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। আমি 1000 বছর ধরে জিনেদের সর্দার হুরজুমের অধীনে সেনাপতি ছিলাম, কিন্তু আমার মন কাঁদতো এই মর্তের মানুষের জন্য। মানুষের আবেগ, তাদের কান্না, তাদের এই ভালোবাসা, এগুলো আমাদের জগতে নিষিদ্ধ। তো আমার জন্যই কেন আসলে? মর্তে কত কোটি কোটি মানুষ আছে। জিনেরা যখন মরতে আসে তখন তারা কোনো রূপ দেখে আসে না নোভা, তারা আসে পবিত্র হৃদয়ের টানে। আজ থেকে 1 মাস আগে যখন তোমার দাদি মারা যান, তুমি এই লাইব্রেরির ছাদে এসে আকাশ দেখে খুব কেঁদেছিলে। তোমার সেই চোখের জল যখন মাটিতে পড়েছিল, সেই জলের ফোঁটা একটা অবুঝ আকুলতা ছিল। আমার জগৎ থেকে আমি সেই আকুলতা টের পেয়েছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নেই, আমি আমার অমরত্ব, আমার ক্ষমতা সব ত্যাগ করে এই মর্তে আসব, শুধু তোমার ওই চোখের জল মুছে মুখে হাসি ফোটানোর জন্য। আলাদিনের কথাগুলো নোভার বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করলো। শহরে আধুনিক কোনো ছেলে কখনো তাকে এভাবে বলেনি। ফ্লার্ট করার অনেক মানুষ নোভা দেখেছে, কিন্তু নিজেদের অস্তিত্ব বাজি রেখে ভালোবাসার এই গভীরতা সে প্রথম দেখলো। কিন্তু আলাদিন, মানুষের জীবন তো খুব ছোট। আমরা বড় জোর 60 থেকে 70 বছর বাঁচি, তারপর তো আমি মরে যাব। তখন তুমি কি করবে? মানুষের ওই 70 বছরের একটা দিন আমার জিনের জগতের হাজার হাজার বছরের চেয়ে কোটি গুণ শ্রেষ্ঠ নোভা। আমি তোমার সাথে সেই ছোট্ট জীবনটাই কাটাতে চাই, সাধারণ মানুষ হয়ে, বুড়ো হয়ে তোমার হাত ধরে মরতে চাই। হঠাৎ করে আইসক্রিম পার্লারের ভেতরে কাচের দেয়ালগুলো কেঁপে উঠল।
বাইরের আকাশটা আবার অস্বাভাবিক রকম কালো হয়ে গেল। দিনের আলো যেন এক সেকেন্ডে হারিয়ে গেল। পার্লারের জন্য কাস্টমারের ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু আলাদিনের মুখে হাসি উড়ে গেল। তার চোখ দুটো ক্ষণিকের জন্য লাল হয়ে উঠল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঝড় নয়। নোভা, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। কেন আলাদিন, কি হয়েছে? আবার ঝড় উঠছে কেন? হুরমুজ জেনে গেছে আমি মরতে এসেছি। সে আমার পিছু নিয়েছে। সে এই শহর ধ্বংস করে দিবে আমাকে ফিরে নেওয়ার জন্য। আলাদিন নোবার হাত শক্ত করে ধরে পার্লার থেকে বেরিয়ে দৌড় দিল, কিন্তু রাস্তার মাঝখানে আসতেই এক অদ্ভুত কালচে ধোঁয়া তাদের চারপাশ ঘিরে ফেলল। বাতাসের তীব্রতা এত বেড়ে গেছে যে সাধারণ মানুষও মাটিতে পড়ে যেতে লাগলো। সেই ধোঁয়ার মাঝখান থেকে বেশি এলো এক বিকট ভারী কণ্ঠস্বর। আলাদিন, তুই জিন জগতের কলঙ্ক। মৃত্যুর মেয়ের জন্য তুই নিজের জগৎকে ধুলোয় মিশিয়ে দিলি। ফিরে আয়, নইলে এই মেয়েকে আমি এখনই ভস্ম করে দিব। নোভা ভয়ে চিৎকার করে আলাদিনকে জড়িয়ে ধরল। আলাদিন নোভাকে নিজের আড়াল রেখে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল। কালচে ধোঁয়ার ভেতর থেকে জিনদের সর্দার হুরমুজের বিকট কণ্ঠস্বর ভেসে আসতেই পুরো পুরান ঢাকা যেন থমকে গেল। বাতাসে পোড়া গন্ধ। নোভা ভয়ে কাঁপতে কাঁপতে আলাদিনের শার্ট খামচে ধরে আছে। আলাদিনের ভেতরে শান্ত রূপটা এক সেকেন্ডে বদলে গেল। তার চোখ দুটো এখন গনগনে আগুনের মতো লাল। হুরমুজের ধোঁয়ার থেকে আচমকা একটি বিশাল আকার আগুনের গোলা নোভার দিকে ধেয়ে এলো। আলাদিন, বাঁচাও আমাকে। গর্জন করে আমার সুলতানার গায়ে আঁচড় করার সাধ্য তোর নেই হুরমুজ। আলাদিন নোভাকে এক হাত দিয়ে নিজের পেছনে সরিয়ে নিল, অন্য হাতে আকাশের দিকে তুলে সে বাতাসের একটি বৃত্তাকার মোচড় দিল। সাথে সাথে নোভার চারপাশে ঘিরে নীল রঙের এক জাদুকরি সুরক্ষায় হয়ে গেল। আগুনের গোলাটি সেই বইলে ধাক্কা খেয়ে বিকট শব্দে বাতাসে মিলিয়ে গেল। আলাদিন, তুই এক মৃত্যুর মানবীর জন্য নিজের সর্দারের ওপর হাত তুলছিস। তোর এই নীল জাদু আমার এই কালো জাদুর সামনে বেশিক্ষণ টিকবে না। হুরমুজ তার জাদুকরি লাঠিটি মাটিতে আঘাত করলো, সাথে সাথে পিচঢালা রাস্তাটা ফেটে চৌচির হতে শুরু করলো। সেখান থেকে কালো রঙের জাদুকরি সাপ বেরিয়ে এসে আলাদিনের দিকে ছুটে যেতে লাগলো। আলাদিন পিছু হাঁটল না। সে বুঝতে পারল, কারণ মানুষের এত এলাকার বেশি দূর যুদ্ধ চললে নোবার ক্ষতি হতে পারে। সে বাতাসে ভেসে উঠে দুই হাতে প্রসারিত করলো। তার মুখ দিয়ে এক প্রাচীন জাদুকরী ভাষায় মন্ত্র উচ্চারণ হতে লাগলো। আল আজরাক শামস, মর্তে রক্ষায় হও জাগ্রত। আলাদিনের হাত থেকে তীব্র নীল রঙের বিজলি বের হলো। সেই বিজলির আলোর কালো সাপগুলো এক নিমিষে ছাই হয়ে গেল। কিন্তু হুরমুজ অন্তত শক্তিশালী। সে তার জাদুকরী ক্ষমতা পুরোটা ব্যবহার করে আকাশ থেকে কালবৈশাখী ঝড়ের মতো এক ঘূর্ণি তৈরি করলো, যা আলাদিন চারদিক থেকে চেপে ধরতে লাগলো। আলাদিন, তুমি পেরে উঠবে না। ও তোমাকে মেরে ফেলবে। তুমি ওর সাথে চলে যাও। নিজের জীবন বিপন্ন করো না। নোভা, জিনেরা একবারই ভালোবাসে, আর সেই ভালোবাসার জন্য যদি আমার 1000 বছরের অস্তিত্ব বিলীন হয়ে যায় তবে তাই হোক। আলাদিন তার ভেতরে জাদুকরী শক্তির শেষ বিন্দুটি এক জায়গায় জড়ো করলো। তার বুক থেকে এক তীব্র আলোর রশ্মি হুড়মুড়ের বুকের মাঝখানে বরাবর আঘাত করলো। হুরমুজ ব্যথায় চিৎকার করে উঠল। আলাদিন, তুই আজ জিতলি ঠিকই, কিন্তু মনে রাখিস, জিন আর মানুষের এই প্রেম মৃত্যুর নিয়ম ভাঙছে। খুব শীঘ্রই এই মৃত্যুর মানুষই তোকে আমাদের চেয়ে বড় শাস্তি দেবে। বিস্ফোরণের সাথে সাথে হুরমুজ তার আর কালো ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। চারদিকের আকাশটা আবার স্বাভাবিক হয়ে গেল। যুদ্ধ শেষ হতেই আলাদিন ক্লান্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর থেকে তখনও হালকা নীল ধোঁয়া বের হচ্ছে। নোভা চারপাশে সুরক্ষা বলটি অদৃশ্য হয়ে গেল। নোভা দৌড়ে এসে আলাদিনের জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো আলাদিন? ও মাই গড, তোমার হাতটা তো ঠান্ডা কেন? আমি ঠিক আছি নোভা। তোমার সুরক্ষা বলয় ঠিক রাখতে গিয়ে আমার জাদুর কিছুটা ক্ষয় হয়েছে মাত্র, কিন্তু তুমি অক্ষত আছো, এটাই আমার শান্তি। তারা যখন এই আবেগঘন মুহূর্ত মগ্ন, ঠিক তখনই পাশ থেকে এক কড়া আর গম্ভীর কণ্ঠে ভেসে উঠল। নোভা,
এই রাস্তার মাঝখানে নোংরা একটা ছেলের সাথে জড়িয়ে ধরে কি করছিস তুই? নোভা আর আলাদিন চমকে উঠে তাকায়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে নোভার বাবা রাশেদ সাহেব, তার পেছনে দুজন বডিগার্ড। রাশেদ সাহেব মুখে রাগে লাল হয়ে আছে। হুড়মুড়ের সেই শেষ কথাটি। মৃত্যুর মানুষই তোকে বড় শাস্তি দেবে। রাশেদ সাহেব যখন হুঙ্কার দিয়ে এগিয়ে আসলেন, তখন সাধারণ কোনো নাটকের মতোই তিনি আলাদিনের মারধর বা পুলিশে দেওয়ার হুমকি দিলেন না, বরং এক অদ্ভুত শান্ত অথচ শীতল হাসিতে তার মুখ ভরে গেল। নোবার হাত ধরে টেনে নিজের পেছন থেকে নিয়ে গেলেন। আলাদিন ধুলোবালি মেঘে সোজা হয়ে দাঁড়ালো। আলাদিন ভেবেছে নোবার বাবা হয়তো রেগে গিয়ে চিৎকার করবেন, কিন্তু রাশেদ সাহেব তার বডিগার্ডদের দিকে তাকিয়ে ইশারা করলেন। বডিগার্ডরা কোনো অস্ত্র বের না করে বরং খুব সম্মান দিয়ে আলাদিনের সামনে এসে দাঁড়ালো। বাহ, অসাধারণ অভিনয়। তোমরা যে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলে সেটা আমি বেশ দূর থেকেই দেখছিলাম। ওই যে আকাশে কালো ধোঁয়া আর বিজলি চমকানোর মতো স্পেশাল ইফেক্টস দারুণ ছিল। তোমরা কোনো প্রোডাকশন হাউস থেকে এসেছো? বাবা কি বলছো এসব তুমি? এটা কোনো শুটিং না। তুই চুপ কর মা, আমি জানি তুইও এই নাটকের অংশ। আজকালকার ইউটিউবাররাও ভিউ পাওয়ার জন্য কত কী না করে। তা মিস্টার হিরো, তোমার গ্রাফিক্সের কাজটা কিন্তু বেশ দামি ছিল। চলো আমার গাড়িতে বসো, এই প্রজেক্ট নিয়ে একটু কথা বলি। আলাদিন নোভার দিকে তাকালো। সে বুঝতে পারল না অলৌকিক যুদ্ধটাকে নোভার বাবা আধুনিক বিজ্ঞানের স্পেশাল ইফেক্ট বা নাটক শুটিংয়ে নেবে ভুল করছে। আলাদিন পরিস্থিতি সামাল দিতে মাথা নাড়ল। জি 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 আঙ্কেল, চলুন। রাশেদ সাহেব বিশাল বহল ড্রয়িং রুমে সবার বসে আছে। নোভার বাবা আলাদিন এক কাপ কফি এগিয়ে দিলেন। নোভা তখনও বুঝতে পারছে না যে তার বাবা এত শান্ত কেন। তো আলাদিন, তুমি জিনের অভিনয় করছিলে তাই তো? নভাকে বলছিল 1000 বছর বাঁচতে চাও। আঙ্কেল, ওটা অভিনয় ছিল না, আমি সত্যি। রিল্যাক্স আলাদিন, আমি একজন বড় ব্যবসায়ী। আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, প্রমাণ। তুমি যদি সত্যি জিন হও তবে মানুষের মতো কফি খাচ্ছ কেন? জিনেরা তো আগুন খায়, তাই না? বাবা প্লিজ, তোমাকে এভাবে জেরা করছো কেন? আলাদিন, এটা আমার পরদাদার আমলের একটা চেরাগ, অ্যান্টিক পিস হিসেবে কিনেছিলাম। তুমি যদি সত্যি জিন হও তবে এই চেরাগের ভেতর থেকে ঢুকে দেখাও তো। যদি পারো তবে নোভার সাথে তোমার বিয়ে আমি আজই দেব। আর যদি না পারো তবে বুঝবো তুমি একটা চিটার, আর তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। নোভা ভয়ে কাঁপতে লাগলো। সে জানে আলাদিন জিন হতে পারে, কিন্তু সে তো চেরাকের জিন নয়, মরতে এসেছে মুক্ত হয়ে। আলাদিন চেরাকটির দিকে তাকায়। সে বুঝতে পারল এটা নোভার বাবা পাতা এক চরম ফাঁদ। যদি সে জাদুর সাহায্যে চেরাকের ভেতরে ঢুকে, তবে সে চিরকালের জন্য আবার বন্দী হয়ে যাবে। মর্তের সাধারণ মানুষগুলো আর হতে পারবে না। আর যদি না ঢুকে, তবে নোভার বাবা তাকে প্রতারক ভেবে নোভার জীবন থেকে চিরতরে সরিয়ে দেবেন। আলাদিন করো না, ওটা একটা ফাঁদ, তুমি চলে যাও এখান থেকে। আমি আগেই বলেছিলাম নোভা, মর্তের মানুষ জিনদের চেয়ে বেশি বুদ্ধিমান আর নিষ্ঠুর হয়। আঙ্কেল, আপনার শর্ত আমি মেনে নিলাম। আলাদিন চেরাকটার সামনে গিয়ে দাঁড়ালো। সে তার দু হাত জোরে করে চোখ বন্ধ করলো। ড্রয়িং রুমে এসি ও ঠান্ডা বাতাসে হঠাৎ গরম হয়ে উঠল। নোভার বাবা সোফা ছেড়ে সোজা হয়ে বসলেন। তার চোখে তখন তীব্র কৌতূহল। আলাদিনের শরীর থেকে আবারও সেই নীল ধোঁয়া বের হতে শুরু করলো, কিন্তু এবার ধোঁয়াটা ঘরের সিলিংয়ে না গিয়ে সোজা চেরাকের নলের ভেতরে ঢুকে লাগলো। আলাদিনের অবয়বটা আস্তে আস্তে ছোট হয়ে ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে। আলাদিন না, থামো, আমি তোমাকে হারাতে চাই না। ঠিক তখনই অঘটন, সেই চরম চমক যা কেউ কল্পনাও করতে পারেনি। আলাদিনের পুরো শরীরটা ধোঁয়ার পরিণত হয়ে চেরাকের ভিতরে ঢুকে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে চেরাকটি তীব্র শব্দে ফেটে চৌচির হয়ে গেল। পুরো ঘরে ধোঁয়ার অন্ধকার হয়ে গেল। নোভা কাশতে কাশতে মেঝেতে বসে পড়ল।
যখন ধোয়া পরিষ্কার হলো দেখা গেল আলাদিন মেঝেতে পড়ে আছে, কিন্তু তার চোখ দিয়ে কোনো আগুন বের হচ্ছে না, তার শরীর থেকে কোনো ধোঁয়া বের হচ্ছে না। সে ব্যথায় চিৎকার দিয়ে নিজের হাতটা চেপে ধরল। তার হাত থেকে টকটকে লাল রক্ত বের হচ্ছে। জিনদের তো রক্ত থাকে না, তাদের শরীর তৈরি হয় আগুন দিয়ে। রক্ত! নোভা, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। চেরাগটি ধ্বংস হওয়ার সাথে সাথে আলাদিনের ভেতরে এক জাদুকরী ক্ষমতা চিরতরে বিলীন হয়ে গেছে। সে আর জিন নেই, সে এখন নোবার মতো এক সাধারণ নশ্বর মানুষ। নোবার ভাবা রাশেদ সাহেব হাঁ হয়ে সেই ভাঙা চেরাগ আর আলাদিনের রক্তের দিকে তাকিয়ে রইলেন। ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা চেরাগের টুকরো। আলাদিন নিজের হাতের লাল রক্তের দিকে বিস্ময় আর ভয় মেশানো চোখে তাকিয়ে আছে। 1000 বছর ধরে সে শরীর ছিল অগ্নিকণার তৈরি, আজ সেখানে বইছে মানুষের লাল রক্ত। তার জাদুকরী ক্ষমতা, বাতাসে ওড়ার শক্তি, তুড়ি মেরে ইচ্ছা পূরণের ক্ষমতা, এই সব নিমেষেই উধাও। সে এখন পুরোপুরি একজন সাধারণ মানুষ। নোবার ভাবা রাশেদ সাহেব সোফা থেকে উঠে এসে নিচু সরে মেঝেতে পড়া রক্ত আঙুল দিয়ে ছুঁয়ে দেখলেন। তার চোখে তখন অবিশ্বাস্য আর আতঙ্কের ছাপ। এটা কি করে সম্ভব? কোনো হ্যালুসিনেশন নাকি ম্যাজিক ট্রিক? তুমি তুমি সত্যি মানুষ নও? আমি জিন ছিলাম আঙ্কেল, কিন্তু নোভাকে ভালোবাসার অপরাধে আর আপনার শর্ত পূরণ করতে গিয়ে আমার জগৎ আজ চিরতরে হারিয়ে গেল। চেরাগের সাথে আমার ভেতরের জাদুকরী জিনটাও মরে গেছে। আমি এখন শুধুই সাধারণ মানুষ, যে ব্যথা পায়, যার খিদে লাগে, যে রক্তক্ষরণে মারাও যেতে পারে। নোভা আর এক মুহূর্ত দেরি করল না। সে ওড়না দিয়ে আলাদিনের রক্তাক্ত হাত শক্ত করে বেঁধে দিল। নোভার চোখে তখন জল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত বিজয়ের হাসি। দেখেছো বাবা, তুমি ওর পরীক্ষা নিতে চেয়েছিলে না? ও নিজেই সব ক্ষমতা, নিজের অমরত্ব বিসর্জন দিয়ে দিল শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্য। এখন বলো, কোন মানুষটা কারোর জন্য এত বড় ত্যাগ করতে পারে? রাশেদ সাহেব স্তব্ধ হয়ে গেলেন। একজন ব্যবসায়িক হিসেবে তিনি লাভ ক্ষতি বুঝেন, কিন্তু এমন নিঃশর্ত ত্যাগ তিনি জীবনও কখনো দেখেননি। তবে তার ভেতরে কঠোর সামাজিক আভিজাত্য এত সহজে গলে যাওয়ার নয়। ক্ষমতা হারিয়েছ ভালো হয়েছে, কিন্তু মর্ত্যের নিয়ম বড় কঠিন আলাদিন। এখানে বাঁচতে গেলে টাকা লাগে, পরিচয় লাগে, মাথা গোজার ঠাঁই লাগে। তোমার তো এর কিচ্ছু নেই। আজ রাতটা তুমি এই বাড়িতেই অতিথি হিসেবে থাকতে পারো। কাল সকালে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে প্রমাণ করতে পারলে তবেই নোভার সামনে আসবে। রাতে নিঝুম অন্ধকারে নোবার বাড়ি গেস্ট রুমে শুয়ে আছে আলাদিন। তার পুরো শরীরে এক অদ্ভুত ক্লান্তি। মানুষের শরীরে এত দুর্বলতা আর এত তার কাছে একদম নতুন। জানালার বাইরে বাতাস বইছে, কিন্তু সে আর সেই বাতাসের ভাষা বুঝতে পারছে না। সে এখন প্রকৃতি একদম সাধারণ দাস মাত্র। হঠাৎ দরজার মৃদু টোকা পড়ল। নৌকা চোরের মতো পা ফেলে ঘরে ঢুকলো। তার হাতে একটা বরফের কিউব আর কিছু ব্যান্ডেজ। খুব কষ্ট হচ্ছে আলাদিন? মানুষের শরীর সহ্য করতে পারছো না? কষ্টের চেয়েও এক অদ্ভুত শান্তি অনুভব করছি নোভা। জানো, এত বছর ধরে আমি কখনো ঘুমাতে পারতাম না। জিনদের চোখে ঘুম থাকে না। আজকের প্রথম আমার চোখ দুটো ভারী হয়ে আসছে। মানুষের এই ঘুমিয়ে পড়ার অনুভূতিটা যে কত সুন্দর আমি আগে জানতাম না। কিন্তু বাবা তোমাকে কাল সকালে দাঁড়িয়ে দিবে, তুমি কোথায় যাবে? তোমার তো এই শহরে কেউ নেই। আমার জাদুকরী ক্ষমতা চলে গেছে নোভা, কিন্তু 1000 বছরের অভিজ্ঞতা তো আমার স্মৃতিতে আছে। আমি মানুষের মতোই বাঁচবো, খেটে খাবো। তোমার বাবা যে শর্তই দিক না কেন, আমি তা পূরণ করে আবারও তোমার কাছে ফিরে আসবো। নোভা আলাদিনের বুকে মাথা রাখলো। আলাদিন প্রথমবার অনুভব করলো এক মানুষের হৃদস্পন্দন, যা অন্য কোনো জাদুকরীর শক্তির চেয়েও তীব্র ও জীবিত। ভোর হতে না হতে আলাদিন তার ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নোভা বাড়ি থেকে বের হওয়ার জন্য তৈরি হলো। রাশেদ সাহেব ড্রয়িং রুমের বসে পেপারে পড়ছিল। আলাদিনের তাকে সালাম জানিয়ে দরজার দিকে পা বাড়ালো। নোভা আড়াল থেকে কাঁদছিল। ঠিক তখন আলাদিনের প্রধান ফটক
পার হতে যাবে তখনই পুরো ঢাকা শহরে আকাশ আবার অস্বাভাবিক মেঘে ঢেকে গেল। তবে এবার কোনো ঝড় হলো না। ডাস্টবিন থেকে শুরু করে রাস্তার ধুলোকণা এক জায়গায় তলা পাকিয়ে একটা কুৎসিত বুড়ো মানুষের অবয়ব নিল। হুরমুজ সরাসরি আসেনি, সে তার এক চরের মাধ্যমে বার্তা পাঠিয়েছে। সেই অবয়বটি শুধু আলাদিন দেখতে পাচ্ছিল। আলাদিন, তুই এখন ডানা কাটা পাখি। তোর কোনো জাদু নেই। তোর মুজ সর্দার তোকে ক্ষমা করবেন না। তিনি মর্ত্যর এই ধ্বংস করার জন্য এক মহা দুর্যোগ পাঠাচ্ছেন। তুই এই নোবাকে বাঁচাতে চাস, তবে আজ রাতে পুরান ঢাকার সেই 100 বছর পুরনো লাইব্রেরি একাকী আসিস। তোর সাধারণ রক্ত দিয়ে হুরমুজের চেরাগ আবার সচল করতে হবে, নইলে এই পুরো শহর ছাই হয়ে যাবে। বার্তাটি দিয়ে ধুলোর অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। আলাদিন থমকে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল না, ক্ষমতা চলে গেলেও মূর্তের মায়া তাকে এক চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সে যদি নিজের রক্ত না দেয় তবে নোবা এবং পুরো শহরের লাখো লাখো মানুষ মারা যাবে। আলাদিন নোবা জ্বালানোর দিকে শেষবারের মতো তাকালো। তার চোখে এখন এক কঠিন সংকল্প। জাদু চেরাকের আলাদিন যেভাবে শেষ পর্যন্ত লড়েছিল, মূর্তের এই সাধারণ আলাদিনও তার ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। হুরমুজের চরের হুমকি শোনার পর আলাদিন আর এক মুহূর্ত নষ্ট করল না। সে খুব ভালো করেই জানে মানুষের এই নশ্বর শরীর নিয়ে 1000 বছর শক্তিশালী জিনের বিরুদ্ধে লড়াই করা আত্মহত্যার শামিল। কিন্তু নোবার সুরক্ষার জন্য সে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত। আলাদিন পায়ে হেঁটে পুরান ঢাকার সেই 100 বছরের পুরনো লাইব্রেরির দিকে রওনা হলো। জাদুকরি ক্ষমতা হারানোর পরও তার পা দুটো অল্পতেই ক্লান্ত হয়ে পড়েছে। বুক ভরে আসছে এক অদ্ভুত হাঁপানিতে। মানুষের শরীরে এমন এই সীমাবদ্ধতা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন কতটা অসহায়। এদিকে নোবা ঘরে বসে আলাদিনকে রেখে যাওয়ার সেই ভাঙা চেরাকের টুকরোগুলো দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করলো চেরাকের একটি বিশেষ অংশে মুঘল আমলের প্রাচীন ভাষার কিছু একটা লেখা আছে। নোবা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্রী হওয়ার সে দ্রুত সেই চেরাকটির অনুবাদ করার চেষ্টা করলো। যদি কোনো জিন মর্তের টানে মানব রূপ ধারণ করে তবে তার রক্ত দিয়ে চেরাগ পুনরায় সচল করা সম্ভব, কিন্তু চেরাগ সচল করার সাথে সাথেই সেই জিনের মানব জীবন নাশ ঘটবে এবং সে চিরতরে জিনের জগতে অন্ধকূপে বন্দী হবে। ও মাই গড, আলাদিন, তুমি নিজের জীবন দিতে যাচ্ছ? নোবা বুঝতে পারল হুরমুজ আলাদিনের ফাঁদে ফেলেছে। সে আর এক সেকেন্ডও দেরি না করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে ছুটল। রাত তখন 12টা। পুরান ঢাকার জ্ঞান বিতান লাইব্রেরি তখন সম্পূর্ণ অন্ধকার এবং নিস্তব্ধ। রহমত আঙ্কেলও আজ নেই। আলাদিন ধীর পায়ে লাইব্রেরির ভেতরে ঢুকলো। হঠাৎ চারদিকে লাইব্রেরির তাকগুলো কাঁপতে শুরু করলো এবং লাইব্রেরির মাঝখানে কালো ধোঁয়ার এক বিশাল কুঙ্গুলি তৈরি হলো। সেখান থেকে সশরীরে অভিভূত হলো জিনদের সর্দার হুরমুজ। আয় আলাদিন, ডানা কাটা পাখি, মৃত্যুর তুচ্ছ মানুষ। দেখ তোর ভালোবাসার পরিণতি। আজ তোর এই মানুষের রক্ত আমি শুষে নেব। হরমুজ, আমার রক্ত তুই পাবি, কিন্তু শর্ত একটাই, আমার মৃত্যুর পর তুই নোভা কিংবা এই মর্তের কোনো মানুষের ক্ষতি করতে পারবি না। জিনের জগতের কলঙ্ক হয়ে তুই আজ মানুষের মতো চুক্তি করছিস? ঠিক আছে, তোর রক্ত নেওয়ার পর আমি এই মৃত্যু ছেড়ে চলে যাব। হুরমুজ তার জাদুকরি হাত বাড়িয়ে আলাদিনের বুক বরাবর কালো জাদু এক তীব্র কালো নিক্ষেপ করলো। আলাদিন ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে গেল। তার হাতের ক্ষতস্থান থেকে টকটকে লাল রক্ত মেঝেতে গড়িয়ে পড়তে লাগলো। হুরমুজ সেই রক্ত বাতাসে ভাসিয়ে নিয়ে তার শরীর জাদু চেরাকে ভরতে শুরু করলো। আলাদিনের চোখে আস্তে আস্তে নিভে আসছে। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির দরজা ভেঙে ভেতরে ঢুকলো নোবা। আলাদিন, না। নোবা হুরমুজের সেই কালো জাদুর পরোয়া না করে সরাসরি গিয়ে মাটিতে পড়ে থাকা আলাদিনকে জড়িয়ে ধরল। নোবার চোখে ছিল জল, টপ টপ করে আলাদিনের রক্তাক্ত বুকে গিয়ে পড়ল। নোভা, তুমি কেন এলে? চলে যাও এখান থেকে, ও তোমাকে মেরে ফেলবে।
তোমাকে ছাড়া বেঁচে থেকে আমি কি করবো আলাদিন? তুমি আমার জন্য তোমার জগৎ ছেড়েছো আর আমি তোমাকে মরতে দিব? কেউ তোদের বাঁচাতে পারবে না। চারাক প্রায় সচল হয়ে গেছে। আলাদিন, এবার তোর চিরতরে হারিয়ে যাওয়ার সময় এসেছে। আলাদিনের শরীর থেকে আস্তে আস্তে মানুষের মাংস আর রক্ত অদৃশ্য হয়ে আবারও সেই পুরনো নীল ধোঁয়ার রূপ নিতে শুরু করলো। সে বুঝতে পারলো চেরাগ সচল হওয়ার সাথে সাথে সে আবার জিন হয়ে যাচ্ছে এবং তাকে জিনের জগতে অন্ধকূপে ফিরে যেতে হবে। সে আর কখনো নোবাকে ছুঁতে পারবে না, মানুষের মতো ভালোবাসতে পারবে না। আলাদিন বাতাসে মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নোবার দিকে তাকিয়ে ম্লান হাসলো। তার চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ল। নোভা, মানুষের এই ছোট্ট জীবনে আমি খুব অল্প সময়ের জন্য তোমার আলাদিন হতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করো নোভা, জিনের জগতের ওই 1000 বছরের অন্ধকারের চেয়ে তোমার সাথে কাটানো এই কয়েকটা দিন আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আলাদিন, যেও না প্লিজ, আমাকে একা ফেলে যেও না। আমার এই দুনিয়ায় কাউকে চাই না, শুধু তোমাকে চাই। মানুষের আয়ু বড় ছোট্ট নোভা, আর জিনের আয়ু অনন্ত। আমি আমার সেই অনন্তকাল হেরে গেলাম তোমার এই ছোট জীবনের ভালোবাসার কাছে। ভালো থেকো আমার মর্তের রাজকন্যা। আমাদের গল্প এখানেই শেষ, কিন্তু আমার ভালোবাসা কোনোদিনও শেষ হবে না। একটি তীব্র আলো জলকানির সাথে সাথে হরমুজ, চেরাগ এবং আলাদিন সবাই শূন্য মিলিয়ে গেল। লাইব্রেরিটা আবারও আগের মতো নিঝুম আর শান্ত হয়ে গেল। নোবা মেঝেতে বসে দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। কয়েক বছর কেটে গেল। নোবা এখন বড় হয়েছে। সে এখন আর কাঁদে না। সে এখন সেই পুরনো লাইব্রেরি কেয়ারটেকার হিসেবে দায়িত্ব নিয়েছে। আর সে বিয়ে করেনি। আলাদিনের সেই মিষ্টি স্মৃতিগুলোকে নিয়ে জীবন অংশ বানিয়ে নিয়েছে। একলা বিকালে নোবা লাইব্রেরির জানালার পাশে বসে আছে। হঠাৎ করে কোনো ঝড় ছাড়াই এক ঝলক মিষ্টি বাতাস এসে নোবার চুলগুলো উড়িয়ে দিল। নোবা চমকে উঠল, টেবিলের দিকে তাকালো। টেবিলের উপর শূন্য থেকে একটি তাজা লাল গোলাপ ফুল এসে আলতো করে পড়ল, যা শুধু আলাদিনের বাতাসে ভাসিয়ে এনে দিতে পারত। নোবা চোখের কোণায় জলটুকু মুছে মুচকি হাসল। সে গোলাপটি